জৈব রসায়নের সপ্তম ক্লাসে আমার একাদশ শ্রেণীর সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজ আমরা যে বিষয় নিয়ে শুরু করব সেটা হলো হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। হাইপার কনজুগেশন কি? কোনো জৈব যৌগে একটি অ্যালকিল গ্রুপ, কি কি অ্যালকিল গ্রুপ হতে পারে, যেমন CH3 হতে পারে, RCH2 হতে পারে, R2CH, হ্যাঁ, এই গ্রুপগুলি যখন কার্বন কার্বন ডবল বন্ড ওর কার্বন কার্বন ট্রিপল বন্ড ওর কার্বন 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 অক্সিজেন ডবল বন্ড CN এরকম ডবল বন্ড ও ট্রিপল বন্ডের সাথে লেগে থাকে, তখন এই যে ডবল বন্ড বা ট্রিপল বন্ডের পাই অরবিটালের সাথে এই যে CH3 বা এইগুলো CH সিগমা বন্ধনের অরবিটালের অভিলেপন ঘটে। কি ঘটে? অভিলেপন ঘটে, এবং এর ফলে সিগমা বন্ধনের ইলেকট্রন জোড় পাই বন্ধনের ইলেকট্রন জোড়ের সঙ্গে পুনর্বিন্যাসে অংশগ্রহণ করে এবং এক ধরনের বিশেষ রেজোনেন্সের মাধ্যমে যৌগটি স্থায়িত্ব লাভ করে। যেমন আমরা এখানে উদাহরণ দিয়ে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। যেমন ধরো আমরা যৌগ লিখছি CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? তো এইখানটাতে এই যে CH3 আছে, দেখো এখানে এই CH3 মানে এইগুলোকে বোঝানোর চেষ্টা করছে এখানে। তাহলে CH3টাকে আমরা ভেঙে লিখব CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে এইখানের যে CH এর এই বন্ডটা কি বন্ড? এই বন্ডটা সিগমা বন্ড, এই বন্ডটাও সিগমা বন্ড, এই বন্ডটা সিগমা বন্ড। তাহলে এই যে সিগমার সাথে এইখানের যে ডাবল বন্ড আছে, তার মানে এখানে একটা সিগমা আছে এবং একটা পাই আছে। তাহলে এই সিগমার সাথে এই পাইয়ের যে একটা ইন্টারঅ্যাকশন এবং ওভারল্যাপ, এই ঘটনাটিকে আমরা হাইপার কনজুগেশন বলবো। শুধু এইখানটাতে কি হচ্ছে এইটি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো CH CH ডাবল বন্ড CH2টা লিখলাম। এখন এইখানের যে এই যে সিগমা বন্ড আছে, এই বন্ডের ইলেকট্রন ঘনত্ব যদি এইখানে দেয়, তাহলে কি হবে? এই ডবল রেজোনেন্স দ্বারা আমরা শিখেছি, তখন এই ডবল বন্ডটা ইলেকট্রন ঘনত্ব চলে যাবে এইখানে। তাহলে আমরা কি স্ট্রাকচার পাবো? স্ট্রাকচার দেখো আমরা পাচ্ছি এইখানটা, দেখো এই সি এর সাথে এই যে দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেনের কোনো কাজ করেনি, তাহলে আমরা এই দুটো হাইড্রোজেনকে সেম রাখবো। আমরা আগের ক্লাসে আমরা বলেছি যে সিঙ্গেল বন্ডটা, এই যে একটা বন্ডের ইলেকট্রন ঘনত্ব যখন একটা সিঙ্গেল বন্ডে যাবে, সিঙ্গেল বন্ডটা হয়ে যাবে ডবল বন্ড, এবং ডবল বন্ডটা যখন তীর চিহ্নটা অন্য কোথাও চলে যাবে, সেটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড এবং তার মাথায় থাকবে মাইনাস। তাহলে এই হাইড্রোজেনটা কি হলো? এই হাইড্রোজেন হয়ে গেল, এইখানটাতে লিখবে H+ হিসাবে ও থাকবে। তাহলে এইটি এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হয়ে গেল এখানে এইটি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো এরকম ভাবে এই যে হাইড্রোজেনটাই যে শুধুমাত্র ওর ইলেকট্রন ঘনত্ব এখানে দিতে পারবে এবং এইরকম স্ট্রাকচার হবে এমন নয়। এইখানটাতে যে একখানা দুখানা তিনখানা হাইড্রোজেন, এখানে যে 1 2 3খানা হাইড্রোজেন কিন্তু এরকম ভাবে স্ট্রাকচারগুলো করতে পারে। দেখো এখানে আমরা এই হাইড্রোজেনটিকে, এখানে যে 1 2 3টি হাইড্রোজেনকে আমরা দেখাতে পারি। যেমন দেখো এই হাইড্রোজেনটির কাজ করেছি, তাহলে এইটি এখন দেখালাম না। তাহলে এই হাইড্রোজেনটার ইলেকট্রন ঘনত্ব যখন আমরা এখানে দেব, তখন এটা আবার এখানে সরে যাবে, ফলে আবার কেমন স্ট্রাকচার হয়ে যাবে। দেখো এখন এই যেগুলো কাজ করিনি সেগুলোকে সেম রাখলাম। এখন যেটাকে আমরা কালার দিয়ে দেখাই, যে এইটাকে আমরা যখন সরালাম, তখন কি হয়ে যাবে? এইটি হয়ে যাবে H+ হিসাবে থেকে যাবে। এটিকে আমরা আবার লাল কালার দিয়ে আমরা দেখানোর চেষ্টা করলাম। তাহলে সিঙ্গেল বন্ডটা হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে ডবল বন্ড, এবং এই যে এখানে যে ডবল বন্ড ছিল সেটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড মাইনাস। তাহলে দেখো আবার আগেরটিতে আমরা যে এইখানে এই হাইড্রোজেনটিকে শো করেছিলাম, সেটা হয়ে গেল এখন এই হাইড্রোজেনটি, ঠিক আছে? আবার আমরা এই হাইড্রোজেনটিকেও করে দেখাতে পারবো। এটাকে যদি আমরা দেখাই, আবার CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? দেখো এই লাল এবং সবুজ কালারগুলো দেখিয়েছি। এখন আমরা এইখানে আরেকখানা হাইড্রোজেন যেটা আছে সেইটিকে আমরা যদি দেখাই, এর ইলেকট্রন ঘনত্ব যদি এইখানে দিয়ে দেয়,
তাহলে এইটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড হয়ে যাবে এবং এই ডবল বন্ডটা উঠে এখানে চলে আসবে, সুতরাং এই বন্ডটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড। তাহলে আমাদের স্ট্রাকচার আমরা লিখতে পারি যে, তাহলে কি হয়ে যাবে, এইখানে যে এইচ ছিল এটা এইচ প্লাস হয়ে যাবে। দেখো এই আর এই হাইড্রোজেন, উপরের হাইড্রোজেনগুলো কাজ করেনি, তাহলে এইগুলো হয়ে যাবে সি এইচ এইচ, এই সিঙ্গেল বন্ডটা হয়ে যাবে ডবল বন্ড, এই ডবল বন্ডটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড। ঠিক আছে, দেখো এখানে যে আমরা এই হলুদ কালার করেছিলাম, তাহলে এটা হয়ে গেল সেই হলুদ কালারের হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যৌগটার জন্য কখনো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাচ্ছি তিনটা, একটা দুটা তিনটা। এখানে মনে রাখতে হবে যে কেন তিনটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পেলাম। তাহলে দেখো এটাকে বোঝার জন্য আমরা এইটিকে আবার ঘুরিয়ে ফিরিয়ে লিখব। একই স্ট্রাকচার আমরা লিখছি, একটু বোঝার চেষ্টা করবে ভালো করে। এই যে ডবল বন্ডের পাশের কার্বনটির নাম হচ্ছে আলফা কার্বন, ডবল বন্ডের পাশের যে কার্বন দ্যাট ইজ আলফা কার্বন, এবং এই আলফা কার্বনে যটা হাইড্রোজেন থাকবে তটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে। তাহলে এই যে হাইড্রোজেন দ্যাট ইজ আলফা হাইড্রোজেন, this is also alpha hydrogen and this is also alpha hydrogen. So এখানে total number of alpha hydrogen equals to 3. So hyper conjugative structure হবে 3. সুতরাং এখানে আমরা লিখব, সুতরাং hyper conjugative গঠন equals to 3. যখানা আলফা হাইড্রোজেন থাকবে তটি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এখন আমরা এখানে চারখানা স্ট্রাকচার দেখছি, যৌগ দেখছি, CH3 CH ডাবল বন্ড CH2, এটাকে আমরা যদি 1 বলি, এটা হবে 2, this is 3 and this is 4। ঠিক আছে, তাহলে এইখানটাতে আলফা কার্বন কটা আছে, ডবল বন্ডের পাশের কার্বনটি আলফা কার্বন, সো এটা আলফা কার্বন। এই ডবল বন্ডে পাশের আলফা কার্বন কটা আছে, একটা আর একে দুটা, তাহলে এইটিও আলফা, এটাও আলফা। ঠিক আছে, এইখানটাতে এই যে যৌগ তারপরে একটিতে আলফা কার্বন কটা আছে, একটা দুটা তিনটা, এইটিতে আলফা কার্বন কটা আছে, এই একটা দুটা তিনটা চারটা। ঠিক আছে, তাহলে আলফা কার্বনে উপস্থিত হাইড্রোজেন কখানা, দেখো এখানে আলফা কার্বনে হাইড্রোজেন উপস্থিত তিনখানা, সো আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 3। এখানে আলফা হাইড্রোজেন কটা, আলফা কার্বন, এই যে আলফা কার্বন আমরা এটা দেখেছিলাম, সেখানে আলফা হাইড্রোজেন কটা আছে, এখানে 3, 3 এ 6, তাহলে আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 6। এইখানটাতে এটা আলফা কার্বন, দিস ইজ অলসো আলফা কার্বন এন্ড দিস ইজ অলসো আলফা কার্বন, তাহলে কটা আলফা কার্বন আছে, তিনটা। আলফা কার্বনের সাথে জুড়ে থাকা হাইড্রোজেন কখানা, 3, 3 এ 6 আর 3 এ 9, তাহলে আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 9 খানা। এখানে আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 3, 3 এ 6, 3 এ 9, 3 এ 12 আলফা হাইড্রোজেন। ঠিক আছে, 12 খানা আলফা হাইড্রোজেন। এবারে একটা তোমরা থিওরি মনে রাখবে, greater the number of alpha hydrogen, greater is the number of hyper conjugative structures and greater is the stability। ঠিক আছে, অর্থাৎ কি, আলফা হাইড্রোজেনের সংখ্যা যত বেশি হবে তত হাইপার কনজুগেটিভ গঠনের সংখ্যা বেশি হবে এবং যৌগগুলির স্টেবিলিটি তত বেশি হবে। দেখো এখানটাতে আলফা হাইড্রোজেন 3টা, তাহলে হাইপার কনজুগেটিভ গঠন, হাইপার কনজুগেটিভ গঠন কখানা, 3 খানা। এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন 6 খানা, সো হাইপার কনজুগেটিভ গঠন হবে 6 খানা। এর আলফা হাইড্রোজেন আছে 9 খানা, সো হাইপার কনজুগেটিভ গঠন হবে 9 খানা। এর আলফা হাইড্রোজেন 12 খানা, সুতরাং হাইপার কনজুগেটিভ গঠন হবে 12 খানা।
সুতরাং এই যৌগগুলোর মধ্যে যদি 1 2 3 4 এর মধ্যে যদি আমরা স্টেবিলিটি অর্ডার এই 1 2 3 এবং 4 এর মধ্যে যদি আমরা স্টেবিলিটি অর্ডার করার চেষ্টা করি, তাহলে এখানে আলফা হাইড্রোজেন বেশি, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যা বেশি, সুতরাং এই যৌগটি বেশি স্টেবল। সুতরাং স্টেবিলিটি অর্ডারে দেখতে গেলে আমরা লিখতে পারবো যে CH3 C double bond C CH3 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 is most stable, then CH3 C double bond CH3 CH CH3 is greater than CH3 CH double bond CH single bond CH3 is greater than CH3 CH double bond CH2। ঠিক আছে, এর কাছে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি, সুতরাং এটি স্টেবিলিটি সবথেকে বেশি। এর কাছে আলফা হাইড্রোজেনের সংখ্যা সবচেয়ে কম, সুতরাং এটি হচ্ছে সবথেকে কম স্টেবল। সুতরাং আমরা দেখতে পেলাম যে হাইপার কনজুগেশন দিয়ে আমরা অ্যালকিনের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব কি ব্যাখ্যা করতে পারবো? কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা। কার্বোক্যাটায়ন, যেমন আমরা এখানে কার্বোক্যাটায়ন আমরা লিখছি CH3 CH2 প্লাস CH3 CH CH3 প্লাস, আর এখানে আমরা লিখব CH3 C CH3 CH3 প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অ্যান্ড দিস ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন এটা 1 ডিগ্রি? না, যে কার্বনটিতে প্লাস আছে সেটা একটি কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বনে প্লাস আছে সেটি দুখানা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং যে কার্বোক্যাটায়নটিতে প্লাস চার্জ বিশিষ্ট কার্বনটি 3টা কার্বনওয়ালা গ্রুপের সাথে যুক্ত আছে। ঠিক আছে, সুতরাং এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমরা দেখব যে এখানে আলফা হাইড্রোজেন কখানা আছে? 3খানা আলফা হাইড্রোজেন। এখানে আলফা হাইড্রোজেন কখানা আছে? 3 আর 3 6টা আলফা হাইড্রোজেন। এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? 3 3 6, 3 9টা আলফা হাইড্রোজেন। সুতরাং আমরা একটু আগে কি দেখলাম? যার কাছে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি সেটা বেশি স্টেবল, সুতরাং স্টেবিলিটি হবে এইটি সবথেকে বেশি স্টেবল দেন দিস। ঠিক আছে, আচ্ছা, এবারে আলফা হাইড্রোজেন দিয়ে আমরা কিন্তু কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারলাম। একই রকম ভাবে আমরা এই হাইপার কনজুগেশন দিয়ে আমরা মুক্ত মূলকের স্থায়িত্ব ব্যাখ্যা করার চেষ্টা করব। যেমন এইখানটাতে মিথাইল রেডিক্যাল যেটা আছে সেখানে আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 0। এখানে আলফা হাইড্রোজেন কটা আছে? এখানে দেখো, এটা দিস ইজ এ মুক্ত মূলক 3 রেডিক্যাল। এখানে আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 3খানা। এখানে আলফা হাইড্রোজেন ইকুয়ালস টু 3 আর 3 6খানা। এখানে আলফা হাইড্রোজেন দেখো 3 3 6 আর 3 9, তাহলে আলফা হাইড্রোজেন equals to 9. So আমরা শিখেছি যে greater the number of alpha hydrogen, greater is the number of hyperconjugative structure, therefore greater is their stability. So এখানে আলফা হাইড্রোজেন সংখ্যা এখানে বেশি থাকায় এর স্টেবিলিটি হবে সব থেকে বেশি, তার থেকে এটা, এবং সব থেকে লিস্ট স্টেবল হচ্ছে এইটি। আমাদের পরের টপিক হচ্ছে স্থানাভাব জনিত পীড়ন বা স্টেরিক হিন্ড্রান্স অর স্টেরিক স্ট্রেন। বেশ, তাহলে দেখো, যদি কোনো একটি অণুতে দুটি পরমাণু বা গ্রুপ তাদের অবস্থিতির জন্য যে ন্যূনতম স্থান দরকার সেটা যদি না পায়, তখন তারা কি করবে? পরস্পরকে ঠেলাঠেলি করবে। দেখো, আমরা দেখছি এখানে যদি আমরা যোগ লিখি যে CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে, এটিকে, এবং আরেকটি যৌগ আমরা এখানে লিখব যেটা হচ্ছে কি CH3 C CH3 ডাবল বন্ড C CH3
CH3। তাহলে এই দুটো স্ট্রাকচার নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো এটা হচ্ছে CH3 C ডবল বন্ড, এখানে H, এইখানটাতে CH3 CH, ঠিক আছে। আবার এইখানটাতে এই যৌগটিকে যদি আমরা লিখি CH3 ডবল বন্ড C CH3 CH3, ঠিক আছে। এখন আমরা একটু স্থানভাবজনিত পীড়নটা একটু বোঝার চেষ্টা করব। এই যে এই যৌগটির নাম কি? এই যৌগটির নাম হচ্ছে সিস 1,2 নয় সিস টু বিউটিন, ঠিক আছে। দেখো এই যৌগটিকে আমরা যদি আবার লিখি ট্রান্স যদি করি, তখন এই যৌগটা কেমন হয়ে যাবে? সি ডবল বন্ড সি, এটাকে আমরা CH3 রাখলাম, এটা হাইড্রোজেন, এটাকে হাইড্রোজেন, এইখানটাতে দিলাম CH3। দেখো এই দুটো কিন্তু একই যৌগ, ঠিক আছে। তো এইখানটাতে এই যে CH3 এবং এই CH3 পরস্পর একদম কাছাকাছি থাকায় এই CH3 এবং এই CH3 পরস্পরকে ঠেলাঠেলি করবে। কারণ কি? স্থান পাবে না, স্থানাভাবজনিত পীড়ন। এই যে ঠেলাঠেলি করবে এটি হচ্ছে স্টেরিক হিন্ড্রান্স অর স্টেরিক স্ট্রেন। কিন্তু এইখানটাতে একই যৌগ ছিল, দেখো CH3 CH, এই যৌগ দুটি কিন্তু একই রকম জিনিস। দেখো দুটি CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এই দুটি যৌগ কিন্তু এইখান থেকে আসছে। এইটি মানেই এইটি, আবার এইটি, ঠিক আছে। তো এইখানটাতে দুটি CH3 গ্রুপ পাশাপাশি থাকে, এটা কিন্তু বেশি ঠেলাঠেলি করবে, সুতরাং যৌগটি আনস্টেবল হয়ে যায়, আনস্টেবল হবে। কিন্তু এইখানটাতে একই যৌগ এই CH3 এবং এই CH3 একদম উল্টো মুখে আছে, সুতরাং এখানে ঠেলাঠেলি বা স্থানভাবজনিত পীড়ন নেই। সুতরাং এই দুটি যৌগের মধ্যে এটি হচ্ছে ট্রান্স যৌগ, এটা ছিল সিস যৌগ। তো এই সিস এবং ট্রান্সের মধ্যে এই যৌগটা কিন্তু মোর স্টেবল, ঠিক আছে। আবার এইখানটাতে দেখো এই যে যৌগ আছে আমাদের, হ্যাঁ, এইখানে দেখো এই CH3 গ্রুপ পরস্পরকে ঠেলাঠেলি করবে, আবার এই CH3 গ্রুপকে ঠেলাঠেলি করবে, ঠিক আছে। সেই জন্য এই যৌগটি স্টেবিলিটি একটু কম হতে পারে। এই যে বড় বড় গ্রুপগুলো ক্ষেত্রে পরস্পরকে এই যে ঠেলাঠেলি করছে, এটি হলো স্থানাভাবজনিত পীড়ন বা স্টেরিক হিন্ড্রান্স। দেখো এইখানটাতে যে স্টেরিক হিন্ড্রান্স হবে, আমাদের এর সাপেক্ষে যদি আমরা এই যৌগটির তুলনা করি, দেখো এইখানটাতে ছোট ছোট গ্রুপ আছে, এই হাইড্রোজেন আছে, এদের মধ্যে কিন্তু স্থানাভাবজনিত পীড়ন থাকবে না। কিন্তু এইখানটাতে হাইড্রোজেনের বদলে এইখানে যে আমরা চারখানা আমরা কালার করতে পারি, এখানে যে চারখানা হাইড্রোজেনের বদলে আমরা এখানে চারখানা যখনই বড় বড় গ্রুপ দিয়ে দিয়েছি, এরা কিন্তু পরস্পর ঠেলাঠেলি করবে। সুতরাং এইখানে স্টেরিক হিন্ড্রান্স অনেক বেশি, এখানে স্টেরিক হিন্ড্রান্স অনেক কম, ঠিক আছে। যেখানে স্টেরিক হিন্ড্রান্স অনেক বেশি হয়ে যাবে, সেই যৌগটা কিন্তু মনে রাখবে বেশি আনস্টেবল হয়ে যাবে, এবং আনস্টেবল হওয়ার জন্যই যৌগটা বেশি রিঅ্যাক্টিভ হবে, ঠিক আছে। যেমন এই যৌগ দুটোর ক্ষেত্রে আমরা করছি সিস টু বিউটিন এবং এখানে ট্রান্স টু বিউটিন। তাহলে আমরা বলছিলাম যে যেখানটাতে ঠেলাঠেলি বেশি হবে সেটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে। যেমন মনে করো তুমি বাসে করে যাচ্ছ এবং তোমার সাথে যদি একজন মোটা লোক বসে যায়, তাহলে কি হবে? তোমার কি ওই সিটটাতে বসতে মন যাবে? নাকি মনে করো তুমি একজন পাতলা লোকের সাথে যাচ্ছ, সেখানটাতে কোনটাতে তুমি বেশি কমফোর্টেবল ফিল করবে? হ্যাঁ, এরকম পজিশন, তুমি পাতলাকেই তুমি কিন্তু বাসের সিটে বসতে তুমি কমফোর্টেবল ফিল করবে। আবার যদি দুটা মোটা লোক পাশাপাশি বসে যায়, তারা কি হবে? তারা কিন্তু মোটেও কমফোর্টেবল ফিল করবে না। তাহলে কোথায় তোমার উঠবার টেন্ডেন্সি বেশি থাকবে? না, যদি দুটা মোটা লোক এক কি ডবল সিটে বসে যায়, সেখানে কিন্তু তারা তাড়াতাড়ি উঠবার চেষ্টা করবে। তার থেকে স্টেবল কোনটা হবে? না একটা মোটা একটা পাতলা, এবং সব থেকে বেশি স্টেবল হবে এরকম, যদি দুজন পাতলা লোক আরামসে সিটে কিন্তু বসে যাবে। আচ্ছা, স্টেরিক হিন্ড্রান্স অফ রেজোন্যান্স আমাদের হলো। আচ্ছা, পরের টপিক আমরা
চলে যাই। পরের টপিক আমাদের হচ্ছে সমযোজী বন্ধন বিভাজনের প্রকৃতি। সমযোজী বন্ধন বিভাজনের প্রকৃতি এবং বন্ধন বিভাজনের ফলে উৎপন্ন অন্তর্বর্তী পদার্থ সমূহ। যেমন আমরা এখানটাতে অর্গানিক কেমিস্ট্রিতে মেকানিজম আমাদের শিখতে হবে। দেখো, বন্ধন যে ভাঙা গড়া, বন্ধন ভাঙা গড়া বিভিন্ন রকম ভাবে হতে পারে। মনে করো যে দু ভাই আছে, এ ভাই এবং বি ভাই, এইখানটাতে এদের বন্ধন আছে। এদের সম্পত্তি যদি সমানভাবে ভাগ হয়ে যায় তখন কেমন হবে? সমানভাবে ভাগ হয়ে গেলে কি হবে? এ এবং বি যে দুজন আছে তাদের মধ্যে সম্পত্তি কি? না, দুখানা ইলেকট্রন। এই দুখানা ইলেকট্রন সমানভাবে ভাগ হতে পারে। তখন আবার কি হতে পারে? সমান ভাগে ভাগ হলো, এ একটা নিল, এ একটা নিল। আবার কি, এ এবং বি এর মাঝে যে বন্ধনের ইলেকট্রন সে অসম, একজনাতেই দুখানা নিয়ে নিল। তাহলে আমরা কি দেখছি? দু ধরনের তীর চিহ্ন আমরা পেলাম। একটা তো সমবিভাজনের ফলে এরকম একটা তীর পেলাম মাছের কাঁটার মতো, এবং একটা নর্মাল দুটি ফলাযুক্ত তীর। ঠিক আছে, তাহলে এই রকম তীর, একটা ফেসহুক অ্যারো, মাছের কাঁটার মতো অ্যারো, আর একটা নর্মাল কিন্তু অ্যারো আমরা পেয়েছি। এটা এক জোড়া ফলাযুক্ত তীর এবং এটা একটি ফলাযুক্ত তীর। তাহলে আমরা এখন শিখব কখন একটি ফলাযুক্ত তীর তৈরি হবে এবং কখন দুটি ফলাযুক্ত তীর সৃষ্টি হবে। তো তার জন্য আমরা শুরু করব সুষম বিভাজন। সুষম বিভাজন, সুষম বিভাজন কখন হবে? মনে করো আমরা একটি যৌগ নিয়েছি এ বি। এ বি এর মধ্যে যে একটা বন্ধন, মানে আমরা একটু আগেই বললাম যে দুটো ইলেকট্রন যদি দুজনে সমানভাবে নেয়, এ একটা নিল, এ একটা নিল, এইভাবে যে সুষম বিভাজনের ফলে যে যে জিনিসগুলো পাবো সেটা কি পাবো? প্রত্যেকে একটা করে ইলেকট্রন পেল, সুতরাং এটা হবে এ ডট যুক্ত বিও একটা পেল। তাহলে এগুলোকে বলা হবে মুক্তমূলক। মুক্তমূলক। তাহলে সুষম বিভাজনের ফলে কি উৎপন্ন হয়? যদি পরীক্ষাতে আসে তখন তোমরা বলবে সুষম বিভাজনের ফলে মুক্তমূলক তৈরি হয়। এবার আমরা শিখব অসম বিভাজন। অসম বিভাজন, অসম বিভাজনে কি হবে দেখা যাক, বা হেটেরোলিসিস। হেটেরোলিসিস আমরা এ এবং বি দেখছি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার সে কি করবে? সেই ইলেকট্রন হতো তার নিচের দিকে টেনে নেবে। তাহলে তখন যে সেপারেশনটা হবে সেটা আমরা পাবো এ যুক্ত বি। সেখানে বি টেনে নিচ্ছে তাই বি হয়ে যাবে এখানে মাইনাস, আর এ হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আবার যদি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে এ বি, তখন এ যদি বেশি টেনে নেয় তখন এ হয়ে যাবে মাইনাস যুক্ত বি হয়ে যাবে প্লাস। ঠিক আছে, সুতরাং আমরা এখানে দেখলাম যে এ কখনো প্লাস হচ্ছে, কখন প্লাস হবে না, যখন বি এর তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর যখন এ এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। এ তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে এ টেনে নেবে, তখন এ মাইনাস হয়ে যাবে। আর বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়ে গেলে বি টেনে নেবে, বি টেনে নিচ্ছে এবং বি হয়ে যাবে মাইনাস। বন্ধন বিভাজনে উৎপন্ন অন্তর্বর্তী পদার্থসমূহ। অন্তর্বর্তী পদার্থসমূহ হচ্ছে যে রিঅ্যাকশন চলাকালীন মাঝখানটাতে যে সমস্ত পদার্থগুলো উৎপন্ন হয়। যেমন আমাদের প্রথম টপিকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে মুক্তমূলক। মুক্তমূলক, এটাকে আমরা ইংরেজিতে বলবো ফ্রি রেডিক্যালস। ফ্রি রেডিক্যালস। দেখা যাক কিভাবে মুক্তমূলক তৈরি হয়। আমরা একটা উদাহরণ নিচ্ছি, সাপোজ CH3Br। এটি যদি সুষম বিভাজন হয় তাহলে এ একটা ইলেকট্রন নেবে, এও একটা ইলেকট্রন নেবে। তাহলে আমরা কি পাবো? CH3 ডট যুক্ত Br ডট। এখানে যে CH3 ডট পেলাম দ্যাট ইজ মিথাইল মুক্তমূলক। এর নাম আমরা লিখব মিথাইল
মুক্ত মূলক, এবং যে Br ডট পেলাম তার নাম হয়ে যাবে ব্রোমিন মুক্তমূলক, ব্রোমিন মুক্তমূলক। এখন এই যে মিথাইল মুক্তমূলক পেলাম, এর গঠনাকৃতি আমরা চেষ্টা করব। গঠনাকৃতি মনে রাখবে যে এই যে ফ্রি রেডিক্যাল এর হাইব্রিডাইজেশন দু ধরনের হতে পারে। ফ্রি রেডিক্যালের হাইব্রিডাইজেশন দু ধরনের হতে পারে। একটা হতে পারে sp2 হাইব্রিডাইজড এবং আরেকটা হতে পারে sp3 হাইব্রিডাইজড। sp2 হলে ওটা কেমন দেখতে হবে? সমতলীয়। এবং sp3 যদি হাইব্রিডাইজড ফ্রি রেডিক্যাল হয় তখন সেটা হবে পিরামিডীয়। ঠিক আছে, তাহলে এই যে আমরা sp2 এটা কেমন দেখতে হয় সেটা আমরা একটু আঁকার চেষ্টা করব। সমতলীয়, তাহলে কি আছে? CH3 ডট, তাহলে CH3 ডট এটা কেমন করে করব? C এরকম ভাবে আমরা করতে পারি। সেখানটাতে আমরা হাইড্রোজেন গুলোকে এখানে দিলাম, এটা একদম বোল্ড লাইন আমরা করব। এবং এইখানে একটা লোব, এইখানে একটা লোব, এই দুটো লোবের মধ্যে একখানা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তাহলে এইটা যেটা আমরা পেলাম এটা হলো ত্রিকোণীয় সমতলীয়। আবার যদি আমরা sp3 সংকরায়িত যদি ফ্রি রেডিক্যাল দেখি তখন আমরা একটা উদাহরণ নিতে পারি CF3 ডট। তাহলে আমরা কেমন হতে পারে না CF করলাম এবং এইখানে আমরা একটা ডট ইলেকট্রনটা আমরা এখানে প্লেস করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটি যেটা আমরা পেলাম সেটা হয়ে গেল আমাদের sp3 সংকরায়িত ফ্রি রেডিক্যাল। এর নাম হচ্ছে ট্রাইফ্লুরোমিথাইল মূলক। ঠিক আছে, এটি কেমন দেখতে? না দেখো, ত্রিকোণীয় পিরামিডীয়। হয়েছে। এবারে এই যে ফ্রি রেডিক্যাল যেটা আমরা দু ধরনের পেলাম sp2 এবং sp3, এদের এই যে ক্লাসিফিকেশন অফ ফ্রি রেডিক্যাল, শ্রেণী বিভাগ দেখো, আমরা মোটামুটি 3 ধরনের মুক্তমূলক পেতে পারি: 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। 1 ডিগ্রিটাকে বলা হচ্ছে প্রাইমারি মুক্তমূলক। 2 ডিগ্রিটাকে আমরা সেকেন্ডারি মুক্তমূলক বলবো এবং 3 ডিগ্রিটাকে আমরা বলবো টারসিয়ারি মুক্তমূলক। টারসিয়ারি বা 3 ডিগ্রি মুক্তমূলক বলবো। তাহলে 1 ডিগ্রি কোন ধরনের ফ্রি রেডিক্যাল গুলো 1 ডিগ্রি হবে? না যে কার্বনটিতে এরকম ডট থাকছে সেই কার্বনটিতে যদি একটি কার্বনওয়ালা গ্রুপ থাকে, যেমন CH3C, তাহলে এখানে এইটা হয়ে যাবে H2, তাহলে CH3CH2 ডট, দিস ইজ 1 ডিগ্রি বা প্রাইমারি। সেকেন্ডারি কোনটা? না যেটিতে এই যে মুক্ত ইলেকট্রনটি আছে সেটিতে যদি দুখানা কার্বনওয়ালা গ্রুপ থাকে, দেখো এটিতে দুখানা কার্বনওয়ালা গ্রুপ আছে, সুতরাং এটা 2 ডিগ্রি। আর 3 ডিগ্রি কি হবে? না যে কার্বনটিতে ইলেকট্রনটি রয়েছে সেটিতে যদি 3খানা কার্বনওয়ালা গ্রুপ থাকে তাহলে এটা হয়ে গেল টারসিয়ারি, দিস ইজ সেকেন্ডারি এন্ড দিস ইজ প্রাইমারি। আমরা এখন
এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি যে ফ্রি রেডিক্যালস বা মুক্তমূলক আছে, এদের স্টেবিলিটির অর্ডার দেখব। তো আমরা হাইপার কনজুগেশন যখন দেখলাম তখন কি দেখলাম, এখানে আলফা হাইড্রোজেন কটা আছে, 3খানা। তাহলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারও এখানে হবে 3টি হাইপার কনজুগেটিভ গঠন। এখানটাতে হাইপার কনজুগেটিভ গঠন কটা হবে, 3 আর 3 6টি। আর এইখানে হাইপার কনজুগেটিভ গঠন হবে 3 3 6 আর 3 9টি। তাহলে সবথেকে বেশি স্টেবল কোনটা হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি? সবথেকে বেশি স্টেবল কোনটা হবে, সবথেকে বেশি স্টেবল হবে 3 ডিগ্রি। সুতরাং 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। তাহলে যদি এটা স্টেবিলিটি অর্ডার হয় তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কেমন হবে, তাহলে সক্রিয়তা হবে একদম উল্টো। যেটা বেশি স্টেবল মনে রাখবে সেটা কিন্তু কম রিঅ্যাক্টিভ। আমাদের মনে রাখতে হবে, নোট, মোর স্টেবল ইকুইভ্যালেন্ট টু, মানে মোর যেটা স্টেবল হবে দ্যাট ইজ লেস রিঅ্যাক্টিভ। হ্যাঁ, যেটা মোর স্টেবল, যেটা বেশি স্টেবল হবে সেটা লেস রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তার মানে যেটা কি হবে, লেস স্টেবল সেটাই হয়ে যাবে কি, লেস স্টেবল হয়ে যাবে মোর রিঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে স্টেবিলিটি আবার আমরা লিখি, স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ঠিক আছে, স্টেবিলিটি যদি এই দিক বরাবর বাড়ে তাহলে রিঅ্যাক্টিভিটি এই দিক বরাবর বাড়বে। তার মানে সক্রিয়তার দিক থেকে হয়ে যাবে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। বোঝা গেল? আবার আমরা বলি যে আমরা এখান থেকে দেখলাম যে আলফা হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন বা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যেটাই বলো, এখানে 3খানা, এখানে 3 3 6খানা, এখানে 3 3 3 মানে 9খানা। সো এখানে যেহেতু আলফা হাইড্রোজেন বেশি সেজন্য এটা স্টেবিলিটি বেশি। সুতরাং আমরা দেখো এখানে লিখেছি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে স্থায়িত্ব হয়ে গেলে এটা বেশি। এবারে আমরা কি শিখলাম, যার স্থায়িত্ব বেশি সেটা কম রিঅ্যাক্টিভ। তাহলে এটা যদি বেশি স্থায়ী হয় তাহলে এটা কম সক্রিয়, তাহলে বেশি সক্রিয় কে হবে, এইটি। সেটা আমরা লিখেছি, সক্রিয়তাটা হয়ে গেল 1 ডিগ্রি দেন 2 ডিগ্রি দেন 3 ডিগ্রি। জৈব রসায়নের 7ম ক্লাস আজ এই পর্যন্তই। পরের ক্লাস আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। ঠিক আছে, থ্যাংক ইউ অল।